তাহলে দেখো, প্লাস্টিড প্লাস্টিড এটা শুধু প্ল্যান্ট সেলেই দেখতে পাওয়া যায়। আজকে আমরা প্লাস্টিড করব। এবার দেখো, প্ল্যান্ট সেলের মধ্যে এই প্লাস্টিড তোমার হচ্ছে ভেসিকল ফর্মেও থাকতে পারে, এই যে এরকম ফর্মেও থাকতে পারে। অনেক প্লাস্টিড আবার হয় তোমার এরকম স্পাইরাল হয়, অনেক প্লাস্টিড এরকম রিবন শেপড হয়। তো অনেক শেপের প্লাস্টিড প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এইখানে আমরা প্লাস্টিডের স্ট্রাকচার মানে কোন শেপের হয় ওটা আমরা অত পড়বো না। প্লাস্টিডের টাইপস আর কোন পিগমেন্ট থাকে প্লাস্টিডের মধ্যে আর তাদের ফাংশনস এটাই আমরা পড়বো। তো প্লাস্টিড তোমার যদি গ্রিন কালারের হয়, প্লাস্টিড যদি গ্রিন কালারের হয় তাহলে বলে ক্লোরোপ্লাস্ট। যদি গ্রিন বাদ দিয়ে আদার কালার হয়, আদার যদি কালার্স হয় তাহলে বলে ক্রোমোপ্লাস্ট। আর যদি কালারলেস হয় তাহলে বলে হচ্ছে লিউকোপ্লাস্ট। এই তিন রকমের প্লাস্টিড প্ল্যান্টের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এর মধ্যে ক্লোরোপ্লাস্ট যেহেতু এটা গ্রিন কালারের হয়, এই ফটোসিনথেসিসে হেল্প করবে। ক্রোমোপ্লাস্ট যেহেতু এটা অন্যান্য কালার হয় সেই জন্য এটা ফ্লাওয়ার ফ্রুট এগুলোর কালার দেবে। আর লিউকোপ্লাস্ট এটার কোনো কালার হয় না, এটার মধ্যে জেনারেলি ফুড স্টোর হয়। তাহলে তিন ধরনের প্লাস্টিক প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ আছে বইতে। তো plastids are found in plant cells and in euglenoids, ইউগ্লিনা টাইপের যে অর্গানিজম হয় তাদের মধ্যেও দেখতে পাওয়া যায়। প্ল্যান্টস লিউকোপ্লাস্টে স্টোর হয় ফুড। সো দে আর এসেনশিয়ালি অবজার্ভড আন্ডার মাইক্রোস্কোপ, কারণ এদেরকে মানে নর্মাল মাইক্রোস্কোপের নিচে দেখতে পাওয়া যায় কারণ এদের অনেক বড় বড় হয়। তো এদের মধ্যে ভেরিয়াস টাইপস অফ পিগমেন্টস থাকে, সেই জন্য এরা স্পেসিফিক কালার করে। তিন রকমের প্লাস্টিড হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তো প্রথমে ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন পিগমেন্ট থাকে দেখে নিই। ক্লোরোপ্লাস্ট যেটা গ্রিন কালারের হয় তার মধ্যে গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল থাকে। আর একটু ক্যারোটিনয়েড বলে এক ধরনের আর একটা পিগমেন্ট থাকে, ক্যারোটিনয়েডের অরেঞ্জ কালার হয়। এটার কাজ কি? ট্র্যাপিং লাইট এনার্জি এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে। ওগুলো আমি বলে দিচ্ছি আগে, তোমাদের দরকার মনে হলে লিখবা, আমি বলে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার এক ধরনের ফ্যাট সলিউবল পিগমেন্ট থাকে যেটার নাম ক্যারোটিনয়েড। ফ্যাটে সলিউবল হয়, ওয়াটারে না, বা অন্য কোনো সলভেন্টে না, ফ্যাটের মধ্যে সলিউবল হয়ে থাকে, ফ্যাটের মধ্যে ডিজলভ হয়ে থাকে প্ল্যান্ট সেলের মধ্যে। এই পিগমেন্টটার নাম হচ্ছে ক্যারোটিনয়েড। এবার এই ক্যারোটিনয়েড অনেক টাইপের হয়, যেমন ক্যারোটিন এক ধরনের ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল এক ধরনের ক্যারোটিনয়েড। এই আলাদা আলাদা ক্যারোটিনয়েডের আলাদা আলাদা কালার হয়, যেমন ইয়েলো কালার হতে পারে, অরেঞ্জ কালার হতে পারে, রেড কালার হতে পারে। এই যে দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি, এইদিকে দেখবা, ক্যারোটিনয়েডস আর মেইনলি আর অফ থ্রি টাইপস: রোডোপ্লাস্ট, তারপরে হচ্ছে ফোর টাইপস: জ্যান্থোফিল, আর হচ্ছে ক্যারোটিনয়েড। তোমাদের বইতে শুধু জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েডটাই আছে, আমি এক্সট্রা আরো দুটো দিয়েছি, রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্টের কালার হচ্ছে রেড, যেটার মধ্যে কোন পিগমেন্ট থাকে? ফাইকো এরিথ্রিন। ফিওপ্লাস্টের কালার হচ্ছে ইয়েলোইশ ব্রাউন, এর মধ্যে কোন পিগমেন্ট থাকে? ফাইকোজ্যান্থিন। জ্যান্থোফিলের কালার হচ্ছে ইয়েলো, ওর মধ্যে কোন পিগমেন্ট থাকে? জ্যান্থিন। ক্যারোটিনয়েডের কালার হচ্ছে অরেঞ্জ, ওর মধ্যে কোন পিগমেন্ট থাকে? পিগমেন্টটার নামও ক্যারোটিনয়েড। প্রত্যেকটা ক্যারোটিনয়েডের আলাদা আলাদা টাইপ, কোন কালার, কোন পিগমেন্ট, সবগুলো আমি লিখে দিলাম। পিগমেন্টের যেমন ক্লোরোফিলের কাজ গ্রিন কালার ইম্পার্ট করা, সেরকম ফাইকোএরিথ্রিনের কাজ হচ্ছে রেড কালার ইম্পার্ট করা, এরকম। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনটা বলো? রেড ব্রাউন, রেড ব্রাউন, রেড ব্রাউন না, ইয়েলো ব্রাউন আছে। ইয়েলো ব্রাউন থিওপ্লাস্ট, ওর মধ্যে যে পিগমেন্টটা থাকে ওটার নাম হচ্ছে ফাইকোস্যান্থিন, PHYCO
PHYCOXANTHIN, ফাইকোজ্যান্থিন। তো স্যার এই কালার গুলো কোথায় থাকে? এই কালার গুলো হচ্ছে তোমার মেইনলি ফ্লাওয়ারে থাকে। রেড কালারের ফ্লাওয়ারের মধ্যে ফাইকোএরিথ্রিন থাকবে, রোডোপ্লাস্ট। ইয়েলো কালারের ফ্লাওয়ারের মধ্যে ফিওপ্লাস্ট থাকবে, ফাইকোজ্যান্থিন, এরকম। সরি, ইয়েলো কালারের মধ্যে থাকবে জ্যান্থোফিল, জ্যান্থিন, এরকম। তাছাড়া ফ্রুটের অনেক রকমের কালার হয়, স্ট্রবেরি, টমেটো, ওগুলো রেড কালার হয়, ওগুলোর মধ্যে ওই যে রেড পিগমেন্ট ফাইকোএরিথ্রিন থাকে। তারপরে হচ্ছে তোমার আমের যে খোসাটা, ওটাও একটু রেডিশ ইয়েলো হয়, ওগুলোর মধ্যে ইয়েলো পিগমেন্ট, রেড পিগমেন্ট, এগুলো থাকে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্যারোটিনয়েডস প্রেজেন্ট ইন ক্রোমোপ্লাস্ট। তো হ্যাঁ, দুটোই থাকতে পারে, কোনো কোনোতে দুটোই থাকতে পারে, রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, দুটোই থাকতে পারে, এরকমই। তো এই ক্যারোটিনয়েড কিন্তু ক্যারোটিনয়েড কালার্ড পার্ট মানে ফ্লাওয়ার আর ফ্রুটে থাকে, তাছাড়া কিন্তু ক্যারোটিনয়েড কিন্তু দেখো লেখা আছে লিফেও থাকে, মানে অ্যালং উইথ ক্লোরোফিল ক্যারোটিনয়েড ইজ অলসো প্রেজেন্ট ইন লিফ, দুটোই মনে রাখবে। এবার চলে আসে হচ্ছে তাহলে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ক্লোরোপ্লাস্ট হয়ে গেল, ক্রোমোপ্লাস্ট হয়ে গেল। এবার লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে কি বললাম, কালারলেস প্লাস্টিড, এর মধ্যে কোনো কালার থাকে না। এটা মেইনলি স্টোরড নিউট্রিয়েন্টস, এর মধ্যে নিউট্রিয়েন্ট স্টোর করে। যদি কার্বোহাইড্রেট বা স্টার্চ স্টোর হয় তাহলে সেই লিউকোপ্লাস্টের নাম অ্যামাইলোপ্লাস্ট, এক্সাম্পল পটেটো। যদি ওর মধ্যে ফ্যাট অর অয়েল যদি স্টোর হয় তাহলে ওটার নাম এলাইওপ্লাস্ট। আর যদি কোনো লিউকোপ্লাস্টের মধ্যে প্রোটিন স্টোর থাকে তাহলে ওই লিউকোপ্লাস্টের নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তিন রকমের লিউকোপ্লাস্ট, স্টার্চ, প্রোটিন আর ফ্যাট স্টোর করার জন্য তিন রকমের লিউকোপ্লাস্ট। ঠিক আছে। কালার, হ্যাঁ কালার। লিউকোপ্লাস্টের খালি কালার, কালার হয় না, লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে শুধু ফুড স্টোর করা। তাহলে এবার আমরা শুধুমাত্র যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, ফাংশন, এগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো ক্লোরোপ্লাস্ট এর যখন স্ট্রাকচারটা আমরা দেখি, তো ক্লোরোপ্লাস্টের দুটো মেমব্রেন হয়, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। দেখে নাও ছবিটা ভালো করে, দেখবে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, দুটো মেমব্রেন হয়। তো এই এবার দেখো আমি আগে এই ক্লোরোপ্লাস্ট গুলো কোথায় পাওয়া যায় সেটা আগে বলে দিই। ধরে নাও একটা লিফ, এই লিফটাকে তুমি এরকম ভাবে কেটেছো, লিফটাকে এরকম ভাবে কেটেছো। এবার লিফের এই যে ফেসটা, এই যে এই পার্টটা, এই পার্টটাকে যদি আমি বড় করে দেখি, লিফের এই পার্টটাকে যদি বড় করে দেখি, তাহলে একটা একটা বাইরের দিকে একটা কোটিং থাকবে, এই যে আউটার সারফেস। তারপরে হচ্ছে ইনার সারফেস, এই যে ইনার সারফেস, মানে মানে লোয়ার সারফেস, সরি লোয়ার সারফেস, আপার সারফেস, লোয়ার সারফেস, এগুলোকে বলা হয় এপিথেলিয়াল সেল। তো এগুলো কিন্তু আবার একটা ওয়্যাক্সি সাবস্টেন্স দিয়ে কভার থাকে, যেটার নাম হচ্ছে কিউটিন। ওয়্যাক্সি সাবস্টেন্স দিয়ে কভার থাকে যেটার নাম কিউটিন, এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম। লোয়ার সারফেসে এরকম কিডনি শেপ সেল দিয়ে ঘেরা একটা পোর থাকে, এগুলোর নাম গার্ড সেল, মনে আছে? গার্ড সেল। তারপরে এটাকে বলা হয় কি, স্টোমাটা, মনে আছে? স্টোমাটা। এবার ব্যাপারটা হচ্ছে মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে যে এই যে সেলগুলো, এগুলোকে বলে মেসোফিল সেল। এরকম কিছু সেলস থাকে, হ্যাঁ ছিল তো, এগুলোকে বলে মেসোফিল সেল। এই মেসোফিল সেলের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মানে হ্যাঁ ক্লোরোপ্লাস্ট থাকে, ওই হচ্ছে মেসোফিল সেলের মধ্যে কিছু থাকে। আর এই যে গার্ড সেলের মধ্যেও কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্লোরোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলবা যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন প্ল্যান্টস আর ফাউন্ড ইন মেসোফিল সেলস অফ দ্য লিভস, মেসোফিল সেলে পাওয়া যায়। তো এই এগুলোর শেপ কিরকম, শেপ ক্লোরোপ্লাস্টের শেপ হচ্ছে অনেকটা লেন্সের মতো, দেখো লেখা, এই যে এটার শেপটা দেখো, এই শেপটা অনেকটা লেন্সের মতো।
দিজ আর লেন্স শেপ, ওভাল, স্ফেরিক্যাল, ডিস্কয়েডাল অর ইভেন রিবন লাইক, অনেক রকমের শেপের হতে পারে। আর লেন্থ 5 to 10 মাইক্রোমিটার, আর উইথ 2 to 4 মাইক্রোমিটার। এবার কতগুলো থাকবে? যদি ক্লামাইডোমোনাস এই ধরনের অর্গানিজম হয় তাহলে একটাই থাকবে, এরকম স্ট্রাকচার একটাই থাকবে। কিন্তু মেসোফিল সেলে, একটা সেলে, মেসোফিল সেলে 20 থেকে 40টা থাকতে পারে। এগুলো হচ্ছে নাম্বার। তো এবার এবার এটার স্ট্রাকচার আমরা দেখে নিই। মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতনই ক্লোরোপ্লাস্টেরও দুটো মেমব্রেন হয়, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। ঠিক আছে, এবার আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে একটা স্পেস থাকে, যাই হোক। আর তার ইনার মেমব্রেনের ভেতরে যে ফাঁকা জায়গাটা থাকে, এই জায়গাটাতে যে ম্যাট্রিক্সটা থাকে ওটার নাম হচ্ছে স্ট্রোমা। এটা নাম হচ্ছে স্ট্রোমা। আর তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি এরকম তোমার হচ্ছে এরকম ডিস্কের মতো কিছু শেপ, একটার উপরে একটা এরকম স্ট্যাক হয়ে আছে। এই ডিস্কের মতো শেপ গুলোকে বলে থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড মিলে যেই পিলারের মতো স্ট্রাকচারটা তৈরি করছে, এই পিলারের মতো স্ট্রাকচারটাকে বলে গ্রানাম, প্লুরালে বলে গ্রানা। আর একটা গ্রানা আর একটা গ্রানার সাথে এই যে এরকম ভাবে কানেক্টেড আছে এক ধরনের স্ট্রাকচার দিয়ে, এই যে এক ধরনের স্ট্রাকচার দিয়ে কানেক্টেড আছে, এই কানেকশনটাকে বলে স্ট্রোমা ল্যামেলি। এই তো হলো তোমার স্ট্রাকচার। তো স্যার, এই ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কোথায় ক্লোরোফিল থাকে? ক্লোরোফিল থাকে এই যে থাইলাকয়েডের মধ্যে। ক্লোরোফিল থাকে হচ্ছে থাইলাকয়েডের মধ্যে। আমি যদি এই থাইলাকয়েডের আলট্রা স্ট্রাকচার যদি ড্র করি, থাইলাকয়েডের যদি আলট্রা স্ট্রাকচার ড্র করি, থাইলাকয়েড হচ্ছে অনেকটা এইরকম। এই যে একটার উপরে একটা থাইলাকয়েড এরকম ভাবে স্ট্যাকড হয়ে এরকম করে গ্রানা তৈরি করে, গ্রানাম। বুঝলাম? তো এই থাইলাকয়েডের মধ্যে কোথায় ক্লোরোফিল থাকে? থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে ক্লোরোফিল গুলো লেগে থাকে। থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে এরকম করে ক্লোরোফিল গুলো লেগে থাকে, এরকম করে এই জায়গাগুলোতে ক্লোরোফিল থাকে। অনেক রকমের ক্লোরোফিল হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, এরকম অনেক রকমের ক্লোরোফিল থাকে। ওই ক্লোরোফিলের টাইপস, কোন ক্লোরোফিলের কাজ কি, ওটা ফটোসিনথেসিস চ্যাপ্টারে আমরা ডিটেইলে পড়বো। বুঝলা? হ্যাঁ, তাহলে দেখো যে ডাবল মেমব্রেন, এই যে ডাবল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার মতো ডাবল মেমব্রেন। আউটার মেমব্রেনটা দেখো লেখা আছে, সরি, ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল। ইনার ক্লোরোপ্লাস্ট ইজ লেস পারমিয়েবল, মানে ইনার মেমব্রেনটা বেশি পারমিয়েবল না, আউটার মেমব্রেনটা আবার একটু পোরাস, মানে পারমিয়েবল হয়, একটু ছোট ছোট ফুটো থাকে। স্পেস, আর ভিতরের যে স্পেসটা থাকে, ইনার মেমব্রেনের ভিতরের যে স্পেসটা থাকে, যার মধ্যে একটা ম্যাট্রিক্স থাকে যেটার নাম স্ট্রোমা, এর মধ্যে অনেকগুলো ফ্ল্যাটেন্ড ডিস্কের মতো স্ট্রাকচার থাকে যেগুলোকে বলে থাইলাকয়েড। থাইলাকয়েড গুলো একটার উপরে একটা অ্যারেঞ্জ হয়ে একটা পাইল তৈরি করে যেটাকে বলে গ্রানা, সিঙ্গুলারে বলে গ্রানা। আর এই গ্রানা গুলোকে কানেক্ট করে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, কানেক্টিং দা থাইলাকয়েডস অফ ডিফারেন্ট গ্রানা। ঠিক আছে? আর থাইলাকয়েডের ভিতরের স্পেসটাকে বলে লুমেন, থাইলাকয়েডের ভিতরের স্পেসটাকে বলে লুমেন। এই যে এটা যদি থাইলাকয়েড হয়, থাইলাকয়েডের ভিতরের এই যে এই স্পেসটাকে বলা হচ্ছে লুমেন থাইলাকয়েডের। এই যে মনে করে এটা হচ্ছে একটা থাইলাকয়েড, এই যে থাইলাকয়েড, এই যে ভিতরের যে থাইলাকয়েডের ভিতরের স্পেসটা, যে কোনো কিছুর ভিতরের স্পেসকেই লুমেন বলে। বুঝলা? লুমেন, এর আগের দিনও ছিল না একটা লুমেন। হম। স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে স্ট্রোমার, থাইলাকয়েডের মধ্যে তো তুমি বললা পিগমেন্ট থাকে, ক্লোরোফিল, কিন্তু স্ট্রোমার মধ্যে কি থাকে? স্ট্রোমার মধ্যে, এই স্ট্রোমার মধ্যে থাকে ভেরিয়াস এনজাইম। স্ট্রোমার মধ্যে ভেরিয়াস এনজাইমস থাকে। এই এনজাইম গুলোই কিন্তু কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে একসাথে বাইন্ড করে গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন ফর্ম করে।
আর তাহলে স্যার থাইলাকয়েডের ক্লোরোফিলের কাজ কি? শুধু ওটাকে সানলাইট ট্র্যাপ করাটাই হচ্ছে ওর কাজ। মেইন ক্লোরোফিল ফটোসিনথেসিসের মেইন রিয়াকশনটা কিন্তু স্ট্রোমার মধ্যেই হয়। আর এটার জন্য যা এনার্জি লাগে, ওই এনার্জিটা মানে সানলাইটের এনার্জিটা, ওটা থাইলাকয়েডের মধ্যে থাকা যে ক্লোরোফিল আছে ওই ওই সোলার এনার্জিটাকে অ্যাবজর্ব করে স্ট্রোমাতে ট্রান্সফার করে দেয়। তাই দেখো এখানে লেখা আছে যে স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট contains enzyme required for synthesis of carbohydrate and protein। আর আরো জিনিস মনে রাখবা, যেরকম মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকে, এদেরও স্ট্রোমার মধ্যে সার্কুলার ডিএনএ থাকে। প্লাস মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেরকম রাইবোজোম থাকে, এদেরও কিন্তু নিজস্ব রাইবোজোম থাকে। আর থাইলাকয়েডের মধ্যে কি থাকে বললাম? থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট থাকে, যেটা সানলাইটের এনার্জিটাকে ট্র্যাপ করে। এদের মধ্যে কোন ধরনের রাইবোজোম থাকে? ছোট রাইবোজোম থাকে, 70S রাইবোজোম থাকে। আর সাইটোপ্লাজমের রাইবোজোম তো 80S হয়, কিন্তু ক্লোরোপ্লাস্টের ভেতরে যে রাইবোজোম থাকে ওটা 70S। হয়েছে? তাহলে এইটা হয়ে গেল আমাদের প্লাস্টিড। এবার চলে আসলো হচ্ছে সাইটোস্কেলিটন। হ্যাঁ, রাইবোজোম হয়েছে। এবার চলে আসা হচ্ছে সাইটোস্কেলিটন। দেখো, সাইটোস্কেলিটন ইউক্যারিওটিক সেলের একটা স্পেশাল ফিচার। ধরে নাও এটা একটা অ্যামিবা। এই অ্যামিবার এই ফলস ফিটটাকে কি বলে বলতো? সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া। তো তোমার কি মনে হয় এই সিউডোপোডিয়ার মধ্যে কি আছে? এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো সাইটোপ্লাজম। ছোটবেলা থেকে আমরা জানি যে সাইটোপ্লাজমকে এক্সটেন্ড করেই সিউডোপোডিয়াটা বানায়। কিন্তু এই সিউডোপোডিয়া, সাইটোপ্লাজম তো লিকুইডের মতো, ওটা কি সিউডোপোডিয়া স্ট্রাকচারটাকে এরকম ধরে রাখতে পারবে? পারবে না। তো সেই জন্য এই ধরনের স্ট্রাকচার গুলো আর সাপোর্টেড বাই দিস টাইপ অফ নেটওয়ার্কস। দিস নেটওয়ার্কস আর নোন এজ সাইটোস্কেলিটন। শুধুমাত্র এটা অ্যামিবার মধ্যেই যে থাকে তা না, আমাদের নিউরনের মধ্যেও সাইটোস্কেলিটন থাকে। নিউরনের নিউরনের এই যে এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম কি? অ্যাক্সন। এই অ্যাক্সনের ভিতরেও কিন্তু এরকম সাইটোস্কেলেটন ফিলামেন্ট এরকম থাকে। তো এই সাইটোস্কেলিটন গুলোর ফাংশন কি? সাইটোস্কেলিটনের ফাংশন এই তো অলরেডি বলেই দিলাম। মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, মোটিলিটি। এই যে সিউডোপোডিয়া দিয়ে আমরা কি করে? মুভমেন্ট করে, মোটিলিটি এন্ড মেইনটেনেন্স অফ শেপ অফ দ্য সেল। স্যার এই সাইটোস্কেলিটন কি দিয়ে তৈরি? সাইটোস্কেলিটন তিনটা জিনিস দিয়ে তৈরি। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিন রকমের জিনিস দিয়ে তৈরি। বইতে কোনো ছবি নেই, তাই আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা সাইটোস্কেলিটনের ছবি। সাইটোস্কেলিটন তিন ধরনের জিনিস দিয়ে তৈরি। কি কি বললাম? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ছবিগুলো দেখে নাও। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। মাইক্রোটিউবিউল দেখতে এরকম হয়, মাইক্রোফিলামেন্ট দেখতে এরকম হয়, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দেখতে এরকম হয়। ঠিক আছে? তো স্যার এবার বইতে লেখা নেই, তাও আমি এক্সট্রা বলে দিচ্ছি। মাইক্রোটিউবিউল কি দিয়ে তৈরি? মাইক্রোটিউবিউল টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এই যে এটা হচ্ছে একটা মাইক্রোটিউবিউলের স্ট্রাকচার। দুই রকমের টিউবিউলিন থাকে, আলফা টিউবিউলিন, বিটা টিউবিউলিন। এই যে এটা হচ্ছে আলফা টিউবিউলিন, এটা বিটা টিউবিউলিন। এই যে একটা আলফা, বিটা, একটা আলফা, একটা বিটা, একটা আলফা, অল্টারনেট এরকম ভাবে অ্যারেঞ্জ হয়। অ্যারেঞ্জ হয়ে একটা স্টিকের মতো বানায়। অ্যারেঞ্জ হয়ে এরকম ভাবে অ্যারেঞ্জ হয়ে একটা স্টিকের মতো বানায়। এরকম অনেকগুলো স্টিক, 1 2 3 4। এটা হচ্ছে মাইক্রো। রেকর্ড হয়নি? একটু রেকর্ড হয়েছে, কিন্তু শুরুর দিকটা মনে হয় কোনো ছবি টবি আসেনি। ঠিক আছে, ওটা পরে মেলে চলে পাবো। আচ্ছা, তারপরে দেখো
মাইক্রোটিউবিউল হলো, মাইক্রোফিলামেন্ট হলো। এবার হুম আর একটা হচ্ছে তোমার, তাহলে মাইক্রোটিউবিউল হলো, মাইক্রোফিলামেন্ট হলো। এবার যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দিয়ে তৈরি? মাইক্রোফিলামেন্ট, এগুলো অত লাগবে না কিন্তু, মানে নিটের জন্য লাগবে, এমনি লাগবে না। অ্যাক্টিন, মায়োসিন, অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিন, তিন রকমের এলিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে, এইবার দেখে নিই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দিয়ে তৈরি। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরকম একটা দুটো প্রোটিন দিয়ে তৈরি না, ভেরিয়াস প্রোটিন দিয়ে তৈরি। এবার প্রোটিন গুলোর নাম আমি বলবো না, এমনি নেটে সার্চ করলে তো পেয়েই যাবা। ক্যারোটিন, তারপর হচ্ছে ভাইটেলিন, এরকম অনেক রকমের প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেটাতে আমি অত ডিটেলসে যাচ্ছি না। মোট কথা, এরকম সাইটোস্কেলিটন এই যে এরকম দেখতে হয়, যেগুলা তিন রকমের প্রোটিন দিয়ে তৈরি, অলরেডি এনসিইআরটি তে দেওয়া আছে। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর ফাংশন কি? মেকানিক্যাল সাপোর্ট, মোটিলিটি, মেইনটেনেন্স অফ দা সেল। নেক্সট এবার চলে আসো হচ্ছে তোমরা সিলিয়া ফ্লাজেলার স্ট্রাকচারটা আমি পরে পড়াচ্ছি। আগে চলে আসো হচ্ছে সেন্ট্রোসোম এন্ড সেন্ট্রিওল, এই স্ট্রাকচারটাতে আগে আসো। এটার একটা কারণ আছে, আমি এটা আগে ওটা পরে পড়ানোর একটা কারণ আছে, কারণটা একটু পরেই বুঝে যাবা। সেন্ট্রোসোম এন্ড সেন্ট্রিওল কি হয় অ্যানিমাল সেলে, প্ল্যান্ট সেলে না, শুধুমাত্র অ্যানিমাল সেলে, এটা মনে করো নিউক্লিয়াস। অ্যানিমাল সেলে এইরকম এইরকম একটা সেল অর্গানেল দেখতে পাওয়া যায়, এইরকম এরকম স্টারের মতো অনেকটা হয় দেখতে, এইরকম একটা সেল অর্গানেল দেখতে পাওয়া যায়। এই সেল অর্গানেলটা দুটো সাব ইউনিট দিয়ে তৈরি, এক একটা সাব ইউনিটকে বলে সেন্ট্রিওল, এক একটা সাব ইউনিটকে বলে সেন্ট্রিওল। আর বাইরের দিকে যে রে এর মতো দেখতে পাচ্ছি, এগুলোকে বলে অ্যাস্টার, এগুলোকে বলে অ্যাস্টার। আর গোটা স্ট্রাকচারটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, গোটা স্ট্রাকচারটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম এন্ড সেন্ট্রিওল, মানে সেন্ট্রিওল দিয়ে সেন্ট্রোজোমটা তৈরি হলো। আচ্ছা, এবার দেখো এই এবার একটা জিনিস বলি, যে এই দুটো যে সেন্ট্রিওল থাকে, এই দুটো সেন্ট্রিওল একজনের আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে পারপেন্ডিকুলারলি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। যখন একটা সেল ডিভাইড করে, যখন একটা সেল ডিভাইড করে তখন দুটো সেন্ট্রিওল দুটো পোলের দিকে চলে যায়। আর এই অ্যাস্টার আর মাইক্রোটিউবিউল দিয়ে এরকম করে স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়, এরকম করে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। আর এই স্পিন্ডল ফাইবার গুলোই যে ক্রোমোজোমকে এরকম ভাবে ডিট্যাচ করে দুটো ডিভাইডিং সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে দেয়, তাই না? তো এই যে দেখো দুটো সেন্ট্রিওল পারপেন্ডিকুলারলি আছে, এই যে এরকম, মানে একটার সাথে আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই সেন্ট্রিওলের স্ট্রাকচারটা কিভাবে কি করব। সেন্ট্রিওলের স্ট্রাকচারটা, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা আছে এরকম দেখতে। হ্যাঁ, বলো কোনটা? এটা? হুম দেখো, একটা সেন্ট্রিওলের স্ট্রাকচার এরকম হয়। তুমি এই গোটা ফিগারটাকে এইভাবে ইমাজিন করো, তুমি গোটা ফিগারটাকে এইভাবে, এই যে এইভাবে ইমাজিন করো, বুঝলা? এবার এই যে এইভাবে ইমাজিন করো, একটা টিউবের মতো ইমাজিন করো, যার শুধু মনে করো ওপর থেকে তুমি জিনিসটাকে দেখছো, বুঝলা? তো এই যে এইটা একটা টিউবের মতো হবে, তারপরে এই যে এইটা একটা টিউবের মতো হবে, এই যে এরকম এইটা একটা টিউবের মতো হবে, এইরকম হচ্ছে ব্যাপারটা। থ্রিডির মতো করে ভাবলে টিউবের মতো দেখতে, ঠিক। কিন্তু যদি আমি মানে এগুলোকে মানে 2D-র মতো করে যদি ভাবি, যদি শুধুমাত্র ওপর থেকে যদি দেখি, তাহলে যে এরকম দেখতে লাগবে, ওপর থেকে দেখলে এরকম দেখতে লাগবে।
তো এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা দেখো, এখানে তিন রকমের প্রোটিন থাকে। এই যে দেখো, এইটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন। ভিতর থেকে বাইরে এটার নাম হচ্ছে এবিসি। ভিতর থেকে বাইরে এগুলোর নাম হচ্ছে এবিসি। আর কি হয়, যে আগে এইটাকে বলা হয় ট্রিপলেট। ট্রিপলেট। স্যার এটা কি বললাম? প্রোটিন, এ একটা প্রোটিন, বি একটা প্রোটিন, সি একটা প্রোটিন। ওগুলো মাইক্রোটিউবিউলের যে আলফা বিটা প্রোটিন দেখালাম, ওগুলো দিয়েই তৈরি। তো একটা ট্রিপলেটের সি সাব ইউনিটের সাথে তার পরের ট্রিপলেটের এ সাব ইউনিটের একটা কানেকশন থাকে। এটাকে বলা হয় সি এ কানেকটিভ। সি এ কানেকটিভ বলে। একটা ট্রিপলেটের সি এর সাথে আর একটা মানে তার পরের ট্রিপলেটের এ এর সাথে কানেক্টেড থাকে, ঠিক। ভিতরে একটা প্রোটিন থাকে, টিউবিউলার প্রোটিন থাকে। ভিতরের এই টিউবিউলার প্রোটিনটার নাম হচ্ছে হাব। তোমাদের এনসিইআরটি তে এটার নাম হাব লেখা আছে। আর আমরা দেখতে পাচ্ছি এই ট্রিপলেটের এ সাব ইউনিট থেকে আবার এরকম একটা রড শেপ একটা এরকম বেরিয়েছে। এই শেপ গুলোকে বলা হয় স্পোক, রেডিয়াল স্পোক। তো তাহলে স্যার এরকম ট্রিপলেট কটা থাকে? টোটাল 9টা ট্রিপলেট থাকে। ধরে নাও এটা এক এক নাম্বার ট্রিপলেট, এটা একটা ট্রিপলেট, এটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। 9টা ট্রিপলেট। তাহলে স্পোক কটা থাকবে? স্পোকও থাকবে হচ্ছে 9টা। 9টা এরকম রেডিয়াল স্পোক থাকে। এই রকম স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে সেন্ট্রিওল। আর দুটো সেন্ট্রিওল আর অ্যাস্টারকে বলে সেন্ট্রোজোম। অনেক সময় এর বাইরের দিকে এরকম কিছু এক্সট্রা এক্সট্রা প্রোটিন থাকে, যেগুলো এরকম করে বাইরের দিকে এরকম ভাবে বেরিয়ে থাকে, মানে ঠিক এই যে এইরকম ভাবে বেরিয়ে থাকে, এইরকম করে এরকম করে বেরিয়ে থাকে। এগুলোকে বলা হয় তোমার হচ্ছে পেরিফেরাল অ্যাপেন্ডেজেস আর পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট বলা হয় এগুলো। তো দেখো, বুকে কি লেখা আছে সেন্ট্রোজোমের স্ট্রাকচারটা। তো সেন্ট্রোজোম যেই জায়গাটায় থাকে, দেখো সেন্ট্রোজোম সেলের যেই জায়গাটায় সেন্ট্রোজোম থাকে, তার আশেপাশের সাইটোপ্লাজমটার নেচারটা একটু অন্যরকম হয়, মানে একটু ঘন হয়। এরকম এই জায়গাটা একটু ঘন হয়। তো centrosome is an organelle usually containing two cylindrical structures called centriole. They are surrounded by amorphous pericentriolar material। মানে এই যে আশেপাশের সাইটোপ্লাজমটাকে বলা হয় অ্যামরফাস। অ্যামরফাস মানে কি, যে অন্যান্য সেল, মানে যে এর বাইরের দিকে যে সাইটোপ্লাজমটা আছে তার থেকে এটা একটু নেচারে আলাদা। অ্যামরফাস পেরিসেন্ট্রিওলার মেটেরিয়াল। Both the centriole in a centrosome lie perpendicular to each other। একটার সাথে আর একটা 90 ডিগ্রি অর্গানেলে অ্যাঙ্গেলে থাকে। আর এদের স্ট্রাকচারটাকে বলা হয় কার্ট হুইল মডেল। কার্ট হুইল, এই যে এই স্ট্রাকচারটা যেটা দেখালাম এইটা, এটাকে বলা হয় গরুর চাকার মতো দেখতে। গরুর গাড়ির যে চাকা হয়, কার্ট হুইল, সেটার মতো দেখতে, স্পোক এরকম। Cartwheel model. So they are made up of 9 evenly shaped peripheral fibril of tubulin protein. Peripheral fibril of tubulin protein। ওই যে তোমাদেরকে বিটা আলফা বিটা আলফা এরকম করে দেখালাম না, একটা স্ট্রাকচার ওটার মতো তৈরি। Each of the peripheral fibril is a triplet। ট্রিপলেট। তাহলে তোমার হচ্ছে আহ এরকম স্ট্রাকচারটা ছিল। ভিতরে এ, বাইরে বি, তারপরে সি, তারপরে এ, তারপরে বি, তারপরে সি। আর সি এর সাথে এটা আবার কানেক্টেড থাকবে এরকম, তাই কি না? এরকম। তো অ্যাডজাসেন্ট ট্রিপলেট অলসো লিঙ্কড। এই যে এটা আবার লিঙ্ক দিয়ে থাকে, সি এ লিঙ্কেজ বলে এটাকে, সি এ লিঙ্কেজ। The central part of the proximal region of the centriole is also proteinaceous called hub। একদম মাঝখানে কি থাকে? একটা প্রোটিন থাকে যেটার নাম বললাম হাব, which is connected with the tubule of the peripheral triplets by radial spoke। এই যে এখান থেকে একটা স্পোক দিয়ে এরকম কানেক্টেড থাকবে, বুঝলা? যেটা ওইখানে ছবিটা দেখলাম ওটাই। তো এই এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে ফ্লাজেলার যে বেসাল বডি, ফ্লাজেলার বেসাল বডিটাকে তৈরি করা।
এবার ফ্লাজেলার বেসাল বডি কোথায় আছে, এই জন্যই আমি আগের পার্টটা পরে পড়াচ্ছি, যে ফ্লাজেলা যখন পড়াবো তখন ওটার যে বেসাল বডি দেখবো ওটার মধ্যে এই যে সেন্ট্রিওলের সেম স্ট্রাকচার থাকে। ফ্লাজেলার বেসাল বডিটা তৈরি করতে হেল্প করে, প্লাস তোমার হচ্ছে সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবার আর স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করতে হেল্প করে এই সেন্ট্রিওল। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হুম। হ্যাঁ, বেসাল বডি কি হয় ওটা এখন আমি যে ফ্লাজেলা পড়াবো, কারণ সিলিয়ার ফ্লাজেলা স্ট্রাকচারটা আমি স্কিপ করলাম। এই কারণেই স্কিপ করলাম কারণ ওটার মধ্যে সেন্ট্রোজোমের একটা পার্ট আছে, তাই আগে আমি সেন্ট্রিওলের স্ট্রাকচারটা বুঝিয়ে আমি তারপরে সিলিয়া ফ্লাজেলাতে যাচ্ছি। কোনো কোয়েশ্চেন? আর বেসাল বডিটা এখন বলে দিব আমি কি হয়। তাহলে দেখো, এইবার চলে আসো আগের পোর্শনটাতে, মানে সিলিয়া এন্ড ফ্লাজেলা। সিলিয়া এন্ড ফ্লাজেলা, এবার দেখো সিলিয়া ফ্লাজেলা কাদের থাকে। সিলিয়া ফ্লাজেলা অনেক অ্যানিমাল সেলের সিলিয়া বা ফ্লাজেলা থাকে। ফ্লাজেলাটা জেনারেলি ফ্লাজেলাটা জেনারেলি হচ্ছে একটু লং হয়, আর সিলিয়া যদি থাকে তাহলে একটু ছোট ছোট হবে। কিন্তু দুজনের স্ট্রাকচারই সেম, দুজনের স্ট্রাকচার কিন্তু সেম। সিলিয়া দিয়ে কি করে, সিলিয়া দিয়ে ওই যে মনে আছে তোমাদের প্যারামেশিয়াম? হ্যাঁ, এই যে প্যারামেশিয়াম এটা হচ্ছে ওদের ফুড ভ্যাকিউল। এই ফুড ভ্যাকিউলের মধ্যে খাবারকে ঢুকায় হচ্ছে এই যে সিলিয়া মুভমেন্ট করে করে, সিলিয়া দিয়ে এরকম করে ওয়াটারকে ড্র করে খাবারকে ও ফুডের ভিতরে ঢুকায়, প্লাস সিলিয়া দিয়ে ওরা লোকোমোশনও করে। আর ফ্লাজেলা দিয়ে তো মেইনলি লোকোমোশনই করে, ফ্লাজেলা দিয়ে। তো দেখো, সিলিয়া এন্ড ফ্লাজেলা, কথা না, সিলিয়া এন্ড ফ্লাজেলা আর হেয়ার লাইক আউটগ্রোথ অফ দা সেল মেমব্রেন, সেল মেমব্রেন থেকেই এটা বের হয়। এটা কিসের মতো কাজ করে, ওয়ার্ক লাইক ওর্স, নৌকার বৈঠার মতো কাজ করে। নৌকার বৈঠা দেখেছো, যেটা ধরে ধরে নৌকাকে এরকম মানে জলে ঠেলে, তো এটাও ওরকম জল মানে ফ্লুইড কে ঠেলে ঠেলে মুভমেন্ট করতে হেল্প করে। which work like oars causing the movement of either the cell or the surrounding fluid, মানে আশেপাশে গোটা সেলটাকে মুভ করা অথবা আশেপাশের ফ্লুইডটাকে মুভ করা, ফ্লুইডকে মুভ করে এরকম ফুড পার্টিকেলকে ভিতরে ঢুকায়। Flagella are comparatively longer and responsible for cell movement. Prokaryotic bacteria also possess flagella, কিন্তু ওদের ফ্লাজেলা স্ট্রাকচার আর ইউক্যারিওটিকের ফ্লাজেলা স্ট্রাকচার একটু আলাদা হয়। যাই হোক, এবার আমরা দেখে নিই যে এই সিলিয়া বা ফ্লাজেলার স্ট্রাকচার। সিলিয়া বা ফ্লাজেলার স্ট্রাকচার হচ্ছে তোমাকে এখান থেকে দেখতে হবে, আগে দেখে নাও যে এর মেনলি তিনটা পার্ট হয়। দেখো, এই যে পার্টটা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে, এই পার্টটা হচ্ছে সেল মেমব্রেনের ভিতরে এমবেডেড। এটা যদি মনে করো সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনের লিপিড প্রোটিনের যে বাইলেয়ার মনে আছে, ওই বাইলেয়ারের মধ্যে এটা ঢুকে থাকে। এইটাকে বলা হচ্ছে বেসাল বডি। এই পার্টটাকে বেসাল গ্র্যানিউল লেখা আছে, এটার নাম হচ্ছে বেসাল বডি। এবার বুঝতে পারলা যে বেসাল বডি ওই যে আগেরটাতে ছিল না, আমি বললাম যে সেন্ট্রিওলটা বোঝানোর সময় বললাম যে এই যে সেন্ট্রিওল বোঝানোর সময় বললাম যে ফ্লাজেলার বেসাল বডিটা এরকম সেন্ট্রিওলের মতো সেম স্ট্রাকচার হয়। ফ্লাজেলার বেসাল বডিটা সেম সেন্ট্রিওলের মতনই হয়। এই যে দেখো লেখা আছে যেরকম সেন্ট্রিওলে এ বি সি থাকে, এখানেও থাকে। সেন্ট্রিওলে যেরকম হাব থাকে একদম মাঝখানে, এখানেও হাব আছে, এইটাই। তো বেসাল বডির স্ট্রাকচারটা অলরেডি আমাদের হয়ে গেছে। তারপরে এইটুকুনি যে রিজিয়ন, এই প্লেটটাকে বলা হয় বেসাল প্লেট। আর বেসাল প্লেটের পরে এইটুকুনি পোর্শনকে, এটা লেখা নেই, এটাকে বলা হয় হুক। এই পোর্শনটাকে বলা হয় হুক। আর তা বাদ বাকি যে তোমার ইয়েটা স্ট্রাকচারটা, লংগেস্ট যে স্ট্রাকচারটা মানে সিলিয়া বা ফ্লাজেলার যেটা বাইরের দিকে থাকে, এটাকে বলে হচ্ছে শ্যাফট। এটার নাম হচ্ছে শ্যাফট। তাহলে শ্যাফট, হুক আর বেসাল বডি, তিনটা জিনিস দিয়ে একটা সিলিয়া বা ফ্লাজেলা তৈরি। তো এটার যদি আমি 3D স্ট্রাকচার দেখি, এই যে দেখো এটা হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে, এই যে দেখো এটা বেসাল বডি যেটার স্ট্রাকচারটা সেম টু সেম
সেন্ট্রিওলের মতো হবে, যেটা আগেই পড়ানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে তোমার এই যে শ্যাফট, এই পার্টটা হচ্ছে শ্যাফট। তো শ্যাফটের ভিতরে যে প্রোটিন গুলো থাকে সেটা কিন্তু যেরকম সেল মেমব্রেন সেরকম প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। দেখো একটা প্লাজমা মেমব্রেনের কিন্তু একটা লেয়ার আছে, তো এটা কিন্তু একটা মেমব্রেনাস স্ট্রাকচার। আর তার ভেতরে যখন আমরা দেখব, তার ভেতরে আমরা এই যে এইরকম স্ট্রাকচার দেখতে পাবো। এবার এই স্ট্রাকচারটা তোমাদের এনসিইআরটি বইতে খুব ভালো করে দেওয়া আছে। এই যে তোমাদের এনসিইআরটি বইতে ফ্লাজেলার যে শ্যাফটের স্ট্রাকচারটা ওটা ভালো করেই দেওয়া আছে। তো এটাকেও তুমি এরকম ভাবেই ভাববা, এটাকেও তুমি এই যে এইরকম ভাবেই ভাববা, বুঝলা তো? এরকম ভাবেই ভাববা। তাহলে এই যে এইটা একটা, মনে করো টিউবিউল, হ্যাঁ এইটা একটা টিউবিউল, এরকম করে জিনিসটাকে ভাববা, এরকম করে জিনিসটা তৈরি। তাহলে দেখো আমি আহ, তোমাদেরকে বলে দিই, যেরকম এইটা কি ছিল বলতো, এটা ছিল সেন্ট্রিওলের স্ট্রাকচার। সেন্ট্রিওলের স্ট্রাকচার মনে পড়ছে, এই যে এ বি সি, তারপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে কানেক্টর, আর এই যে মাঝখানে হাব, আর এই যে স্পোক, আমার এইটা হচ্ছে স্পোক। কিন্তু এইটা হচ্ছে ফ্লাজেলার স্ট্রাকচার। আনলাইক এ বি সি, এখানে ওখানে তিনটা থাকে ট্রিপলেট, কিন্তু এখানে দুটা থাকে। এখানে শুধু থাকে এ আর বি, এখানে শুধু থাকে তোমার হচ্ছে এ আর বি। আর এ আর বি আবার পাশাপাশি। তাহলে এটাকে আমি ট্রিপলেট বলবো না, এটাকে আমি বলবো ডাবলেট। আগেরটাতে তিনটা ছিল, এটাতে দুটো আছে, এটাকে তাই বলবো ডাবলেট। তো একটা ডাবলেট, এটা একটা ডাবলেট, এটা একটা ডাবলেট। তাহলে আগের ডাবলেটের এ এর সাথে পরের ডাবলেটের বি টা কানেক্টেড থাকে। কি দিয়ে কানেক্টেড থাকে? ইন্টার ডাবলেট ব্রিজ অর লিঙ্কার। লিঙ্কারটা লিখে রাখো, লিঙ্কার, লিঙ্কার দিয়ে তোমার কানেক্টেড থাকে। হুম। এইখানে কানেকশনটার নাম কি ছিল? এখানে কানেকশনটার নাম ছিল হচ্ছে সি এ কানেক্টিভ বা সি এ লিঙ্কার। এখানে শুধু লিঙ্কার বললেই হবে। ভালো কথা। কি তাহলে স্যার এরকম ডাবলেট কটা থাকে? এরকম ডাবলেটও এখানেও নটাই থাকে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, নটাই থাকে। কিন্তু তোমার সেন্ট্রিওলে যেরকম ভিতরে একটাই প্রোটিনিশিয়াস টিউব থাকে, যেটার নাম ছিল হচ্ছে হাব, কিন্তু এখানে দুটা টিউব থাকে। এখানে দুটো টিউব থাকে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ঠিক আছে? তাহলে এখানে টোটাল নাইনটা আউটার ডাবলেট থাকে, ভিতরে আবার দুটো ইনার, দুটো প্রোটিন থাকে। সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় 9+2 অ্যারে। 9+2 অ্যারে। এই মডেলটার নাম কি ছিল বলতো? হ্যাঁ, এই মডেলটার নাম ছিল কার্ট হুইল মডেল। কার্ট হুইল মডেল। কিন্তু এই মডেলটার নাম হচ্ছে 9+2 অ্যারে। 9 হচ্ছে বাইরের দিকে নটা, ভিতরে হচ্ছে এই যে দুটো, তাই 9+2 অ্যারে। এবার যে ভিতরের দিকে যে দুটো প্রোটিন আছে, এই দুটো প্রোটিন আবার কানেক্টেড থাকে এরকম। এই দুটো প্রোটিন আবার কানেক্টেড থাকে। কি দিয়ে কানেক্টেড থাকে? দাঁড়াও এক সেকেন্ড শুনি। 9+2 অ্যারে কানেক্টেড, সেন্ট্রাল টিউবুলার কানেক্টেড বাই, এই যে লেখা আছে বাই ব্রিজেস, এটার নামও ব্রিজ। এখানেও লিখে রাখো, এটার নাম হচ্ছে ব্রিজ। BRIDG, ব্রিজ, এটার নামও ব্রিজ। প্লাস এখানে কি থাকে দেখো, এই যে দেখো, এই ভিতরের যে দুটো প্রোটিন বা দুটো টিউবিউল এ আর বি, এরা আবার একটা শীট দিয়ে সারাউন্ডেড থাকে, প্রোটিনিশিয়াস শীট দিয়ে সারাউন্ডেড থাকে। এই শীটটার নাম হচ্ছে সেন্ট্রাল শীট। এই শীটটার নাম হচ্ছে সেন্ট্রাল শীট। সেন্ট্রিওলের আর তোমার হচ্ছে ফ্লাজেলার স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কিছু সিমিলারিটি আছে, দেখে একই রকম মনে হয়, কিন্তু অনেক ডিফারেন্স আছে। আচ্ছা, তারপরে দেখো এইখানে একটু ক্লিয়ার করে দিই জায়গাগুলো। এইখানে যে হচ্ছে তোমার এ সাব ইউনিটটা আছে, এই যে এ
বাইরের দিকে যে ডাবলেটের যেটা এ আছে, এই এ থেকে আবার একটা স্পোক বেরিয়ে সেন্ট্রাল শিদের সাথে কানেক্টেড। এই যে এ থেকে আবার একটা স্পোক বেরিয়ে এখান থেকে সেন্ট্রাল শিদের সাথে কানেক্টেড। এই স্পোকটার নাম হচ্ছে রেডিয়াল স্পোক। এইখানেও কিন্তু স্পোক আছে, এখানেও স্পোক আছে, হ্যাঁ কি না? ওটারও নাম মানে 9টা স্পোক থাকে, ওটাও রেডিয়াল স্পোক, এটাও রেডিয়াল স্পোক। তাহলে এখানে কানেকশন গুলো বোঝো, দুটো ডাবলেটের মাঝখানে কানেকশন কে বলে ইন্টার ডাবলেট ব্রিজ, ব্রিজ অর লিঙ্কার। কিন্তু সেন্ট্রাল শিটের সাথে যে কানেকশনটা থাকে ওটার নাম হচ্ছে রেডিয়াল স্পোক। আর এইখানে যে কানেকশনটা থাকে এটার নাম হচ্ছে ব্রিজ, ব্রিজ। তাহলে এইটা হয়ে গেল তোমার হচ্ছে ফ্লাজেলার শ্যাফটের স্ট্রাকচার। ফ্লাজেলার শ্যাফটের স্ট্রাকচার হচ্ছে এটা। কিন্তু ফ্লাজেলার বেসাল বডি স্ট্রাকচার কিন্তু কার মতো বললাম? ফ্লাজেলার বেসাল বডি স্ট্রাকচারটা কার মতো বললাম? কার মতো? সেন্ট্রিওলের মতো। Both the cilium and flagellum emerge from centriole like structure called basal body, আর বেসাল বডি স্ট্রাকচারটা সেন্ট্রিওল, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের মতো। সেই জন্য আমি আগে সেন্ট্রিওলের স্ট্রাকচারটা বুঝালাম, তারপরে আমি এটা বলি। তাহলে যদি আমি তোমার হচ্ছে এইটা তো, এইটা এখানে আছে, যদি এটা মনে করো একটা, এটা সেল মেমব্রেন হয়, এইটা যদি বেসাল বডি হয়, এটা যদি বেসাল বডি হয়, বি বি লিখে দিলাম, এইখানে একটু হুক টাইপের একটা স্ট্রাকচার থাকে, তারপরে থাকবে হচ্ছে শ্যাফট। তাহলে ফ্লাজেলার বেসাল বডিটা স্ট্রাকচার এটার মতো, কিন্তু শ্যাফটের স্ট্রাকচারটা এটার মতো। এইবার ক্লিয়ার হলো? বেসাল বডি স্ট্রাকচারটা সেন্ট্রিওলের মতো, কিন্তু শ্যাফটের স্ট্রাকচারটা এই এরকম 9+2 অ্যারে। এটা গোটাটাই এইটুকুনি পার্টের মধ্যে লেখা আছে, সবই লেখা আছে। আহ, ভিতরের, দেখো ভিতরের এই যে প্রোটিনটা যে আমি বললাম, এখানে একটা টার্ম আছে, ভিতরে সবগুলো প্রোটিন, সবগুলো প্রোটিনকে যদি এরকম 3D একটা মানে এরকম ভাবে যদি ভাবো, মানে যদি এই স্ট্রাকচারটা দেখায়, এই যে এটা, এই যে বাইরের দিকে তোমার ভিতরের দিকের ইয়েটাকে বলা হয় এ, তারপরে বাইরের দিকে বি, মনে পড়ছে? এ বি, তারপর ডাবলেটেড এ বি, আর এ আর বি আবার কানেক্টেড থাকে হচ্ছে তোমার লিঙ্কার দিয়ে। তো এই যে এ, এবার কিন্তু গোটাটা কিন্তু একটাই এরকম গোটাটা স্ট্রাকচার এরকম। আর একদম ভিতরের দিকে কি থাকে? ভিতরের দিকেও আবার থাকে এ বি, সেন্ট্রাল শীট দিয়ে ঘেরা, মনে আছে? এ বি, মাঝখানে থাকে ব্রিজ। এবার এর সাথে এটা আবার রেডিয়াল স্পোক দিয়ে কানেক্টেড। এই যে দেখো রেডিয়াল স্পোক গুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে রেডিয়াল স্পোক, বুঝা যাচ্ছে তো? এগুলো হচ্ছে রেডিয়াল স্পোক। আর এই যে এটা হচ্ছে এ, আর এটা মনে করো বি। এই যে এটা হচ্ছে ভিতরের যে এ আর বি সেইটা, এইটা। আর এইগুলো হচ্ছে ওই যে ব্রিজ, এগুলো হচ্ছে ব্রিজ, এই যে এই ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে এই যে এটা এরকম। আর বাইরের দিকে কিন্তু এটা কিন্তু প্লাজমা মেমব্রেন, এটা কিন্তু প্লাজমা মেমব্রেন। তো এই যে ভিতরের এই যে গোটা স্ট্রাকচারটা আমি দেখাই, হ্যাঁ, ভিতরের এই যে গোটা স্ট্রাকচারটা, এই যে এই গোটা স্ট্রাকচারটা, এটাকে বলে এক্সোনিম। মানে সেল প্লাজমা মেমব্রেনের ভিতরে যেটা আছে এটার নাম হচ্ছে এক্সোনিম। এই যে দেয়ার কোর ইজ কল্ড এক্সোনিম। Core is called axoneme, possessed a number of microtubule running parallel to the long axis, axis এর সাথে প্যারালালি চলে। এবার এখানে 9টা ডাবলেট থাকে, আর ভিতরে আরো পেয়ার অফ সেন্ট্রালি লোকেটেড মাইক্রোটিউবিউল থাকে। তাহলে 9+2 অ্যারে, এই যে বলা হয় 9+2 অ্যারে। আর সেন্ট্রাল টিউবিউল গুলো আবার কানেক্টেড থাকে ব্রিজ দিয়ে। আর তোমার হচ্ছে বাইরের পেরিফেরাল যে ডাবলেট গুলো আছে ওটা সেন্ট্রাল শিদের সাথে কানেক্টেড থাকে রেডিয়াল স্পোক দিয়ে। সেন্ট্রাল শিটটাও মার্ক করে নিও, এই যে সেন্ট্রাল শিট, ছবিতে সব দেখে বুঝে যাবা। এই আর তাহলে 9টা স্পোক থাকবে, 9টা স্পোক, 9 রেডিয়াল স্পোক। আর ডাবলেট গুলো আবার কি দিয়ে কানেক্টেড থাকে? ডাবলেট গুলো কানেক্টেড থাকে লিঙ্কার্স দিয়ে, লিঙ্কার্স। আর বেসাল বডিটা তো বলেই দিলাম সেন্ট্রিওল দিয়ে তৈরি। ঠিক আছে, সিলিয়া ফ্লাজেলা থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এই তো।
এমনি ক্লিয়ার তো, বুঝতে পারছো তো? তারপরে চলে আসো হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে আগের দিনই তো, আগের দিন হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া। কে বলছে? আমি বলবো মাইটোকন্ড্রিয়া হয়েছে কি হয় নাই। এই যে দেখো, প্লাস্টিডের উপরে তো মাইটোকন্ড্রিয়া। এই যে দেখো তো, আমি এটা বলিনি, এই যে এগুলা কালকে দেখাইনি আমি, মাইটোকন্ড্রিয়া হলো বাকি। F0 F1 পার্টিকেল সব হয়ে গেছে এগুলা। হুম হুম। আর একটাই পার্ট আছে, এটা ফালতু ইয়ে করে লাভ নেই। না, এটাতে বেশি টাইম লাগবে না। নিউক্লিয়াস তো তোমাদের আগে থেকেই একটু জানা আছে। হ্যাঁ। পনেরো ষোলো মিনিট দাও, হয়ে যাবে। ওকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্রথম ডিসকভার করেছিল হচ্ছে রবার্ট ব্রাউন 1831-এ। আর পরে ফ্লেমিং বলে একটা সায়েন্টিস্ট ক্রোমাটিন, নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন থাকে, এই ক্রোমাটিনটাকে না, ফ্লেমিং হচ্ছে ক্রোমাটিন যে থাকে সেই ক্রোমাটিনটাকে একটা বেসিক ডাই দিয়ে ডাই করে প্রথম দেখিয়েছিল, স্টেইন বাই বেসিক ডাই। ডাই মানে কি? কালার। মানে ফ্লেমিং ক্রোমাটিন ফাইবারকে কালার করেছিল, বেসিক ডাই। তো এবার ব্যাপারটা হচ্ছে দেখো, সেল, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার, আর বাইরের এটার যে ফ্লুইডটা ওটার নাম নিউক্লিওলাস, সরি নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার মেমব্রেন মেইনলি চারটা পার্টি থাকে। নিউক্লিয়ার মেমব্রেন এটা কিন্তু ডাবল মেমব্রেন হয়, বাইরের মেমব্রেনটা ইউজুয়ালি কন্টিনিউয়াস উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আগের দিনের পড়া, হ্যাঁ না? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এল লিখে দিলাম, ক্রোমাটিন মেটেরিয়াল, আর ফ্লুইডটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, এনপি লিখে দিলাম। মেনলি এই চারটা পার্ট দিয়ে নিউক্লিয়াস তৈরি। তো ফ্লেমিং কি করেছিল? ক্রোমাটিন মেটেরিয়ালকে ডাই করেছিল, ক্রোমাটিন মেটেরিয়ালকে কালার করেছিল। কেন? কারণ ক্রোমাটিন মেটেরিয়াল তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে, ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। লাস্টেরটা কি? এ ফর অ্যাসিড। তাই অ্যাসিডকে কালার করার জন্য ও বেসিক ডাই ইউজ করেছিল, বুঝলা? অ্যাসিডের অপোজিট বেস হয়, অ্যাসিডের মধ্যে থাকে নেগেটিভ চার্জ আর বেসের মধ্যে থাকে পজিটিভ চার্জ। সেই জন্য বেসিক ডাইটা অ্যাসিডিক যে ডিএনএ আছে ডিএনএ এর সাথে গিয়ে লেগে যায় আর ডিএনএ টাকে কালার করে, মানে ক্রোমাটিন মেটেরিয়ালকে কালার করে। বুঝলা কথাটা? ডিএনএ কেন অ্যাসিডিক আর ডিএনএ কেন নেগেটিভলি চার্জ, ওটা আমি পরের চ্যাপ্টারে পড়াবো। ডিএনএ স্ট্রাকচার যখন পড়াবো তখন আমি ডিটেইলে বলে দিব ডিএনএ কেন অ্যাসিড আর ডিটেইলে কেন হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ। এনিওয়ে, তো এখানে কিছু টার্ম আছে, ইন্টারফেস, সেল ডিভিশন, ওগুলো আমি আগে বলে দিই। ইন্টারফেস, সেল ডিভিশন, এগুলো একটা ব্যাপার আছে। এক একটা টাইমে নিউক্লিয়াসের অ্যাপিয়ারেন্স এক এক রকম হয়, বা ক্রোমাটিনের অ্যাপিয়ারেন্স এক এক রকম হয়। কিরকম হয়? ধরে নাও একটা সেল যখন ডিভাইড করছে না, একটা সেল যখন ডিভাইড করছে না, নন ডিভাইডিং, নন ডিভাইডিং মানে সেল ডিভিশনের প্রিপারেশন নিচ্ছে, তখন ওই ফেজটাকে বলে ইন্টারফেজ।
তখন ওই ফেজটাকে বলে ইন্টারফেজ। সেল ইউনিটের 3 নাম্বার চ্যাপ্টারে আছে, তোমার সেল সাইকেল এন্ড সেল ডিভিশনে আমি ইন্টারফেস ডিটেইলে বলে দেবো। ইন্টারফেসে একটা সেল সেল ডিভিশনের জন্য প্রিপারেশন নেয়, প্রিপারেশন ফর সেল ডিভিশন, সেল ডিভিশন। তো এই সময়ে তুমি একটা প্রপার নিউক্লিয়াসকে অবজার্ভ করতে পারবা। প্রপার নিউক্লিয়াস মানে ওর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এবার নিউক্লিয়ার মেমব্রেনটা জেনারেলি ডাবল ডাবল মেমব্রেন হয়, ডাবল মেমব্রেন। এবার মাঝে মাঝে কি হয় যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন মাঝে মাঝে ফিউজ হয়ে জায়গায় জায়গায় একটু ফুটো ফুটো হয়ে যায়। কি বললাম? আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন মাঝে মাঝে এরকম ফিউজ হয়ে এই জায়গাটা ইন্টার কানেক্টেড হয়ে মাঝে মাঝে এরকম করে ফিউজ হয়ে যায়। আর এই জায়গাটায় ছোট্ট একটা পোর ক্রিয়েট হয়। এই পোরটার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার পোর। হলো? নিউক্লিয়ার মেমব্রেনটাকে আমি একটু ঠিক করে আঁকিয়ে দিই। নিউক্লিয়ার মেমব্রেনটা এরকম হবে না, নিউক্লিয়ার মেমব্রেনে এরকম করে দিই, আউটার মেমব্রেন ও এম আর ইনার মেমব্রেন আই এম, দুটা মিলে নিউক্লিয়ার মেমব্রেন। এবার ঠিক আছে? আর নিউক্লিয়ার কোর, যদি আউটার মেমব্রেন ইনার মেমব্রেন ফিউজ হয়ে যায় তাহলে ছোট ছোট ফুটো হয়ে যায়, ওটাকে নিউক্লিয়ার কোর বলে। জেনারেলি আউটার মেমব্রেন ইজ কানেক্টেড উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আউটার মেমব্রেনটাই বাইরের দিকে এরকম ই ভ্যাজিনেটেড হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফর্ম করে। এবার এই মেমব্রেনের ভিতরে কি থাকে? ভিতরে একটা ম্যাট্রিক্স থাকে। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? এই নিউক্লিওপ্লাজমের মধ্যে একটা ডার্ক স্টেইনড একটা রিজিয়ন থাকে। আর এইরকম করে একটা ফাইবারের মতো জিনিস ঘুরে ভেসে বেড়ায়। এই ডার্ক স্টেইন রিজিয়নটাকে বলা হয় নিউক্লিওলাস। আর এই যে ফাইবারের মতো জিনিসটা, এটার নাম হচ্ছে ক্রোম্যাটিন মেটেরিয়াল, আর সিম্পলি ক্রোম্যাটিন। ঠিক আছে? এটা হ্যাঁ, ভিডিওতে তো হচ্ছেই। তো নিউক্লিয়ার মেমব্রেন বলে দিলাম, নিউক্লিয়ার পোর। এবার এগুলার জিনিসের ফাংশন বলি দিই। নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন, নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন বেসিক্যালি সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে সেপারেট রাখা, এটা 1 নম্বর কাজ বলে দিলাম। তারপরে আমি বলে দিই হচ্ছে নিউক্লিয়ার পোরের কাজ কি। নিউক্লিয়াসের ভেতরে এই যে নিউক্লিওলাস রাইবোসোম বানায়, জানো? নিউক্লিওলাস কি বানায়? রাইবোসোম বানায়। আর রাইবোসোম কি বানায়? প্রোটিন বানায়। তো এই প্রোটিন রাইবোসোম এগুলো নিউক্লিয়ার কোর দিয়ে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে যাওয়া আসা করতে পারে। তার মানে এটা একটা ব্রিজের মতো কাজ করে। ঠিক আছে? এটা হয়ে গেল নিউক্লিয়ার কোরের ফাংশন। ঠিক। নিউক্লিওলাস, নিউক্লিওলাস তার ফাংশন তো বলেই দিলাম, কিন্তু নিউক্লিওলাস দেখতে কেমন হয়? অ্যাকচুয়ালি নিউক্লিওলাস দেখতে এরকম হয়। নিউক্লিওলাস দেখতে অনেকটা এরকম হয়। মানে আমি যদি এটাকে দেখো, আমি যদি এটাকে নিউক্লিয়ার মেমব্রেন ভাবি, আমি যদি এটাকে নিউক্লিয়ার মেমব্রেন ভাবি, এটা যদি নিউক্লিওলাস হয়, এটা যদি নিউক্লিওলাস হয়, তো নিউক্লিওলাস বললাম, ভুল বললাম। নিউক্লিওপ্লাজম যদি হয়, এই নিউক্লিওপ্লাজম মানে এই যে ভিতরের ফ্লুইডটাকে যদি নিউক্লিওপ্লাজম বলে, তো নিউক্লিওলাস আর নিউক্লিওপ্লাজমের মাঝখানে কোনো মেমব্রেন টেমব্রেন থাকে না কিন্তু। এটা একটা মানে এমনি ফ্রিলি ফ্লোটিং একটা বডি, নিউক্লিওপ্লাজমের মধ্যে ফ্রিলি ফ্লোটিং একটা বডি। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার এটা কি দিয়ে তৈরি?
বইতে লেখা নাই, তাও আমি বলে দিচ্ছি। রাইবো প্রোটিন, রাইবোপ্রোটিন, আরএনএ, আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আর হচ্ছে রাইবোজোমাল ডিএনএ, এগুলা দিয়ে তৈরি। রাইবোজোমাল আরএনএ আর রাইবোজোমাল ডিএনএ এগুলো দিয়ে তৈরি হচ্ছে তোমার নিউক্লিওলাসটা। তো এগুলোর হেল্প দিয়েই তোমার কি করে, যে এই নিউক্লিওলাস রাইবোজোম বানায়। নিউক্লিওলাস রাইবোজোম বানায়, কিভাবে বানায় ওটা জানতে হবে না। মোট কথা এই জিনিসগুলো, এই নিউক্লিওলাসের মধ্যে এই জিনিসগুলো থাকে। আর যেহেতু রাইবোজোম আর কি বানায়, রাইবোজোম আবার কি বানায় বলতো, প্রোটিন বানায়। তো নিউক্লিওলাসের মধ্যে অনেক সময় প্রোটিনও থাকে, যেহেতু ওর মধ্যে রাইবোজোম আছে, তাই প্রোটিনের স্ট্রাকচার, প্রোটিনও দেখতে পাওয়া যায়। তাই এখানে কমা দিয়ে প্রোটিনও লিখে দিই। প্রোটিন, রাইবোপ্রোটিন, রাইবোপ্রোটিন তো লিখেই দিলাম, যাই হোক রাইবোপ্রোটিন, রাইবোজোমাল আরএনএ আর রাইবোজোমাল ডিএনএ দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, ঠিক আছে। এবার তাহলে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন হয়ে গেল, নিউক্লিও নিউক্লিয়ার পোর হয়ে গেল। নিউক্লিওপ্লাজমের অ্যাজ সাচ কোনো ফাংশন নেই। নিউক্লিওপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমেরই একটা পার্ট, ওটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাই ওটার নাম নিউক্লিওপ্লাজম। ওর মধ্যে ক্রোমাটিন মেটেরিয়াল আর নিউক্লিওলাস ভেসে বেড়ায়। এবার কোশ্চেনটা হচ্ছে যে ক্রোমাটিন মেটেরিয়াল এবার কি দিয়ে তৈরি। ক্রোমাটিন মেটেরিয়াল, ক্রোমাটিন মেটেরিয়াল হচ্ছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। ক্রোমাটিন মেটেরিয়াল হচ্ছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। এই হিস্টোন প্রোটিন দেখতে এরকম হয়। হিস্টোন প্রোটিনের এরকম 8টা সাব ইউনিট থাকে, 1 2 3 4 সামনের দিকে, পিছন দিকে আবার 1 2 3, আর একটা ইমাজিন করে নাও 4। এরকম 8টা হিস্টো মানে সাব ইউনিট দিয়ে একটা হিস্টোন প্রোটিন তৈরি হয়। আর ডিএনএটা এই হিস্টোন প্রোটিনকে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। ডিএনএটা এরকম হিস্টোন প্রোটিনকে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। আবার মনে করো এখানে একটা হিস্টোন প্রোটিন, আমি 8টা আলাদা করে আঁকালাম না। আবার এই ডিএনএটা এরকম করে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে থাকবে। এরকম করে ডিএনএটা এরকম হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে। তো এই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিনের যে এই যে কমপ্লেক্স স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে নিউক্লিওজোম। এটার নাম হচ্ছে নিউক্লিওজোম। তো একটা ইন্টারফেসে তুমি যদি নিউক্লিয়াসকে অবজার্ভ করো, ইন্টারফেসে যদি নিউক্লিয়াসকে অবজার্ভ করো, তাহলে দেখবা যে ওর নিউক্লিয়াসের ভেতরে, এটা নিউক্লিওলাস, ক্রোমাটিন মেটেরিয়াল গুলো এরকম হয়ে আছে। এরকম মনে হবে যেন একটা পুঁথির মালা, এইরকম দেখতে লাগবে। এই এই যে এক একটা স্ট্রাকচার, এগুলো হচ্ছে এক একটা নিউক্লিওজোম, যার মধ্যে হিস্টোন প্রোটিন আর ডিএনএ আছে। বুঝলা কথাটা? কিন্তু এরা যখন একটা সেল ডিভাইড করে, যখন একটা সেল ডিভাইড করে, তখন কিন্তু আর এরকম ক্রোমাটিন, কন্টিনিউয়াস ক্রোমাটিন আর দেখতে পাওয়া যায় না। ধরে নাও এবার একটা সেল ডিভাইড করছে, তখন কি হয়, স্যার আমাদের বডির এই যে ডিএনএটা, এই ডিএনএটা কতটা লম্বা, আমাদের একটা সেলের ডিএনএ, আমাদের একটা সেলের এই যে ডিএনএ, ডিএনএ হচ্ছে 2 মিটার লম্বা। 2 মিটার লম্বা, 2 মিটার লম্বা ডিএনএ একটা সেলের মধ্যে এরকম ক্রোমাটিন ফর্মে হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে 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 থাকে। তো ধরে নাও এটা মনে করো 2 মিটার লম্বা ডিএনএ, এটা হিস্টোন প্রোটিন, ডিএনএ হিস্টোন প্রোটিন, ডিএনএ হিস্টোন প্রোটিন এরকম। তো যখন একটা সেল ডিভাইড করে, শুনছো তো, যখন একটা সেল ডিভাইড করে, তখন এই 2 মিটার লং ডিএনএ ছোট ছোট টুকরো হয়ে যায়, ছোট ছোট টুকরো হয়ে যায়। আর প্রতিটা টুকরো ডিএনএ আরো পেঁচিয়ে 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 পেঁচিয়ে, আরো পেঁচিয়ে 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 এইরকম স্ট্রাকচার ক্রিয়েট করে। এই যে এইরকম স্ট্রাকচার ক্রিয়েট করে, বলো এই স্ট্রাকচারটা আমি কিসের স্ট্রাকচার আঁকলাম? ক্রোমোজোম। ক্রোমোজোম, এরকম ক্রোমোজোম ফর্ম করে। কখন করে এটা বললাম? সেল
ডিভিশনের সময় করে। যখন সেল ডিভাইড করছে না তখন কন্টিনিউয়াস ক্রোমাটিন ফর্মে থাকবে, কিন্তু যখন সেল ডিভাইড করবে 2 মিটার লং ডিএনএ টুকরো টুকরো হয়ে যায়, প্রতিটা টুকরো আরো ডেন্স হয়ে তোমার কনডেন্স হয়ে আরো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম বডি, কালার্ড বডি তৈরি করে, এটাকে বলা হয় ক্রোমোজোম। এটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমো মিন্স কালার, জোম মানে হচ্ছে বডি, কালার্ড বডি। ক্রোমোজোমকে কালার করা যায়, সেই জন্য এগুলোর নাম হচ্ছে ক্রোমোজোম। তো স্যার আমাদের 2 মিটার লং ডিএনএ যখন সেল ডিভিশন করবে তখন এরকম কতগুলো ক্রোমোজোম বানাবে বলো? কতগুলো ক্রোমোজোম বানাবে? 46টা ক্রোমোজোম বানাবে। বুঝলা? এরকম 46টা ক্রোমোজোম বানাবে। এবার দেখো একটা ক্রোমোজোমের স্ট্রাকচারে যদি আমি আসি, একটা ক্রোমোজোমের স্ট্রাকচারে যদি আমি বলি, এই ক্রোমোজোমের এই জায়গাটা একটা কনস্ট্রিকশন দেখতে পাওয়া যাচ্ছে, একটা কনস্ট্রিকশন দেখতে পাওয়া যাচ্ছে। এই কনস্ট্রিকশনটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন নাম হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, যেটার আরেকটা নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। যেটার আরেকটা নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ারকে কনফিউজ করো না, সেন্ট্রোমিয়ার। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার এই সেন্ট্রোমিয়ারে কি থাকে? দেখো, এই যে ডিএনএ, এই যে ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএটা আছে, সেন্ট্রোমিয়ার রিজিয়নে ডিএনএটা হাইলি কয়েলড থাকে। সেন্ট্রোমিয়ার রিজিয়নে ডিএনএটা হাইলি কয়েলড থাকে। তো হাইলি কয়েলড পোর্শনটাই হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন। তো এই সেন্ট্রোমিয়ার রিজিয়নে ক্রোমোজোমের এই এক একটা আর্মকে কি বলে বলতো? ক্রোমোজোমের এক একটা আর্মকে কি বলে? ক্রোমাটিড। ক্রোমাটিড বলে, ঠিক। আর দুটো পাশাপাশি ক্রোমাটিডকে কি বলে বলতো? সিস্টার ক্রোমাটিড। দুটো পাশাপাশি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। কেন বলে? কারণ এই ক্রোমাটিডের মধ্যে যা ডিএনএ আছে, এই ক্রোমাটিডের মধ্যেও সেম ডিএনএই আছে, সেই জন্য সিস্টার ক্রোমাটিড বলে। তো যখন একটা সেল ডিভাইড করবে তখন এই সিস্টার ক্রোমাটিড ডিভাইড হয়ে সিস্টার, এই যে স্পিন্ডল ফাইবার দিয়ে সিস্টার ক্রোমাটিড ডিভাইড হয়ে দুটো সেলের মধ্যে ডিভাইড হয়ে যায়। তাহলে দুটো যে সেল তৈরি হবে, দুটো সেল সেম ডিএনএই পাবে, কারণ সিস্টার ক্রোমাটিড দুটো পাশাপাশি সিস্টার ক্রোমাটিডের মধ্যে সেম ডিএনএ থাকে। দেখো, তো ব্যাপারটা হচ্ছে যে ক্রোমাটিড আমি বলে দিলাম, সিস্টার ক্রোমাটিডও বলে দিলাম। আমি সিস্টার ক্রোমাটিড আর ক্রোমাটিড এই পোর্শন গুলো আমি এখান থেকে মুছে দিচ্ছি, কারণ আমাকে এখানে কিছু লিখতে হবে। তো এবার এই প্রাইমারি কনস্ট্রিকশন আর সেন্ট্রোমিয়ারের জায়গায় এইরকম ডিস্ক শেপ, এরকম একটা ডিস্ক শেপ একটা জিনিস থাকে, এরকম একটা ডিস্কের মতো দেখতে একটা জিনিস থাকে। এই জিনিসটার নাম হচ্ছে কাইনেটোকোর। এই জিনিসটার নাম হচ্ছে কাইনেটোকোর, CHORE, কাইনেটোকোর। তো সেল, এই কাইনেটোকোরের ফাংশন কি? এই যে এটা মনে করো একটা ক্রোমোজোম, এটা মনে করো সেন্ট্রোমিয়ার, এইটা মনে করো হচ্ছে কাইনেটোকোর। এই স্পিন্ডল ফাইবার যে তৈরি হয় কিনা, এই কাইনেটোকোরের সাথেই স্পিন্ডল ফাইবারটা লাগে। এই কাইনেটোকোরের সাথেই স্পিন্ডল ফাইবারটা লাগে। কাইনেটোকোর কি দিয়ে তৈরি? কাইনেটোকোর ভেরিয়াস প্রোটিন দিয়ে তৈরি। CCM A, CCM B, এরকম এগুলা দরকার নাই। তো এই কাইনেটোকোর হচ্ছে একটা ডিস্ক লাইক শেপ, যেটা হচ্ছে স্পিন্ডল ফাইবারের সাথে সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবারের সাথে লেগে থাকতে হেল্প করে। স্পিন্ডল ফাইবার যখন টানবে, কাইনেটোকোরও টান পড়বে, তখন মাঝখান থেকে ডিভাইড হয়ে যাবে দুটো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আচ্ছা, এছাড়া ভিতরে কি আছে? ভিতরে তো আমি তোমাদেরকে বললামই, ডিএনএ আছে, কোন প্রোটিন আছে? হিস্টোন প্রোটিন আছে, আর একটু আরএনএও থাকে ভিতরে। এটা দিয়ে ক্রোমোসোমের ক্রোমাটিডটা তৈরি। একটা ক্রোমোসোমের যে এন্ড,
একটা ক্রোমোজোমের যে এন্ড, এই যে এন্ড টিপ গুলো, এই টিপ গুলোকে বলা হয় টেলোমিয়ার। এই টিপ গুলোকে বলা হয় টেলোমিয়ার। এই টেলোমিয়ারের একটা স্পেশাল নেচার আছে। কি নেচার? যে টেলোমিয়ার গুলো আহ, এখানে আয়রনের কিছু মানে ডিফারেন্সেস হয় জন্য একটা ক্রোমোজোমের টেলোমিয়ার, একটা ক্রোমোজোমের টেলোমিয়ারের ডিএনএ আর একটা ক্রোমোজোমের টেলোমিয়ারের সাথে লাগতে পারে না। বুঝলা কথাটা? টেলোমিয়ারের কিন্তু স্পেশাল ফাংশন আছে। তো এটা হচ্ছে তোমার একটা নর্মাল ক্রোমোজোমের একটা স্ট্রাকচার। কিন্তু ক্রোমোজোমে অনেক সময় অনেক ক্রোমোজোমে কি দেখতে পাওয়া যায়, যে কোনো একটা রিজিয়নে, সরি, কোনো কোনো ক্রোমোজোমে কি দেখতে পাওয়া যায়, এই যে দেখো আমি জিনিসটা বলছি, কোনো কোনো ক্রোমোজোমে আর একটা কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায়। কোনো কোনো ক্রোমোজোমে আর একটা সেকেন্ড একটা কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায়, এই যে এরকম, এইরকম আর একটা কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায়। যদি দেখতে পাওয়া যায় তাহলে এই কনস্ট্রিকশনটাকে বলে আবার হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন যেটার নাম সেন্ট্রোমিয়ার, আর যদি এক্সট্রা এরকম থাকে তাহলে বলে সেকেন্ডারি কনস্ট্রিকশন। স্যার, আমাদের 46টা ক্রোমোজোমের সবগুলো ক্রোমোজোমই কি হচ্ছে তোমার সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে? না। আমাদের এরকম সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায় কোন ক্রোমোজোম গুলোতে? 46টারই দেখতে পাওয়া যায় না। তোমার হচ্ছে 13, 14, 15, 21 আর 22 নাম্বার ক্রোমোজোমেরই এরকম সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায়। 23 পেয়ারের মধ্যে 13, 14, 15, 21 আর 22 পেয়ারের মধ্যেই এই সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখতে পাওয়া যায়। যদি সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে তাহলে এই যে ক্রোমোজোমের যে এই যে এক্সট্রা আউটগ্রোথটা, এইটাকে বলা হয় স্যাটেলাইট। এটাকে বলা হয়, এস এ ডবল টি ই হবে না, এটাকে বলা হয় স্যাটেলাইট। তখন এই ক্রোমোজোম গুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তখন এই ক্রোমোজোম গুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম। হুম, স্যাট, স্যাটেলাইট থেকে স্যাট ক্রোমোজোম। তো স্যার এই সেকেন্ডারি কনস্ট্রিকশনের কাজ কি? এই সেকেন্ডারি কনস্ট্রিকশনে এক ধরনের প্রোটিন থাকে। এই সেকেন্ডারি কনস্ট্রিকশনে এক ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এনওআর। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এনওআর। অর্গানাইজার রিজিয়ন, এনওআর। স্যার এই এনওআর এর ফাংশন কি? হুম, এই এনওআর এর ফাংশন আমি বলে দিচ্ছি, দেখো। এক সেকেন্ড, দেখো একটা জিনিস আমি বলছি, দেখো। যখন একটা সেল, এই যে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ক্রোমাটিন মেটেরিয়াল, যখন একটা সেল ডিভাইড করে, যখন একটা সেল ডিভাইড করে তখন কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস আউট হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস আউট হয়ে যায়। শুধু থাকে হচ্ছে ক্রোমোজোম গুলো, শুধু থাকবে হচ্ছে ক্রোমোজোম গুলো। এই ক্রোমোজোম গুলো স্পিন্ডেল ফাইবার দিয়ে, ক্রোমোজোম গুলো স্পিন্ডেল ফাইবার দিয়ে সেপারেট হবে। এই যে সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট হয়ে গেল, সেপারেট হয়ে গেল। এইবার যখন এই যে এইখানে ক্রোমোজোম গুলো চলে আসলো, এইখানে ক্রোমোজোম গুলো চলে আসলো, তারপরে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। নতুন করে নতুন সেলগুলোতে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। আর যে নিউক্লিওলাস যেটা আউট হয়ে গেছিল, যে রাইবোজোম বানায়, নিউক্লিওলাসও তৈরি হয়। তো কোয়েশ্চেনটা হচ্ছে নতুন সেলের মধ্যে নিউক্লিওলাস কিভাবে তৈরি হয়? নতুন সেলের মধ্যে নিউক্লিওলাস কিভাবে তৈরি হয়? ওটা তৈরি করে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের প্রোটিন গুলো।
যেটা 13, 14, 15, 21, 22 নাম্বার ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রিকশনের মধ্যে থাকে। ক্লিয়ার হলো? তো এগুলা ইনফরমেশন, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো। মনে রাখাটা পরের বিষয়, আগে যা মানে বুঝতে পারছো কিনা বলো। অনেক বেশি কিছু আছে বাট। তো এইটা হয়ে গেল একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ডিএনএ স্ট্রাকচার আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তাহলে এবার এই যে এই ছবিটা দেখবা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার কোর, নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে দেখো, যখন ইন্টারফেজে আছে, মার্ক গুলো করে নাও, যখন ইন্টারফেজে আছে মানে নিউক্লিয়াস অফ এ সেল হোয়েন ইজ নট ডিভাইডিং, যখন ডিভাইড করছে না, তখন ওর মধ্যে ক্রোমাটিন থাকে। ক্রোমাটিন, ক্রোমাটিন কি নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, মানে ডিএনএ আর হিস্টোন প্রোটিন। নিউক্লিয় মানে হচ্ছে ডিএনএ আর প্রোটিন মানে হচ্ছে হিস্টোন। তাহলে তারপরে নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার ম্যাট্রিক্সটার নাম হচ্ছে, সরি, নিউক্লিওপ্লাজম, এটার নামই হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর কিছু একটা স্পেরিক্যাল বডি থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিওলাই। আর এই যে এটা ডার্ক এন্ড ডেন্স রিজিয়নটা হচ্ছে নিউক্লিওলাই, আর সিঙ্গুলারে বলে নিউক্লিওলাস। তারপরে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের কটা কটা মেমব্রেন থাকে বলো। বলছো না কেন তাড়াতাড়ি। নিউক্লিয়ার মেমব্রেনের কটা মেমব্রেন থাকে? দুটা প্যারালাল মেমব্রেন থাকে। আর দুটো মেমব্রেনের ধরে নাও, এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। আর আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটার নাম হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস। তো এই নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি আমি আগেই বলেছি, সাইটোপ্লাজম আর ইনসাইড দ্য নিউক্লিয়াসের মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা। আর অনেক সময় আউটার মেমব্রেনটা বাইরের দিকে এক্সটেন্ড হয়ে কি ফর্ম করে, রেসপন্স করছো না, না দিলেই মাথা গরম হয়ে যায়। Endoplasmic reticulum. The outer membrane usually remains continuous with the endoplasmic reticulum and also bears ribosome on it. ওই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম থাকে ওটা। A number of places of nucleus evolves in interrupted by minute pores. এই যে তোমাদেরকে বললাম, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন যদি ফিউজ হয়ে যায়, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন যদি ফিউজ হয়ে যায়, তাহলে এখানে তৈরি করে হচ্ছে নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর দিয়ে কি হয়, যে নিউক্লিওলাসের মধ্যে যে আরএনএ, তারপরে হচ্ছে সরি প্রোটিন, তারপরে রাইবোসোম যেগুলো তৈরি হচ্ছে, ওগুলো সাইটোপ্লাজম আর ভিতরে যাওয়া আসা করতে পারে। দেখো, nuclear pores are the passage through which movement of RNA and protein molecule takes place in both direction between nucleus and cytoplasm. জেনারেলি একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, ওয়ান নিউক্লিয়াস পার সেল, but variation in number of nuclei are also frequently observed. নিউক্লিওলাই, নিউক্লিওলাস কতগুলো থাকে, সরি নিউক্লিয়াস কতগুলো থাকে, একটাই থাকে জেনারেলি। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন করেছে, ক্যান ইউ রিকালেক্ট নেমস অফ অর্গানিজমস দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস পার সেল? ক্যান ইউ রিকালেক্ট any organism which has more than one nucleus per cell? তোমার হচ্ছে আমাদের হিউম্যানের স্কেলিটাল মাসেলের সেলের মধ্যে, স্কেলিটাল মাসেল সেল, স্কেলিটাল মাসেল সেল এর মধ্যে মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকে। তারপরে হচ্ছে তোমার আহ প্ল্যান্টের একটা সেল আছে, যে সেলটার নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম সেলের মধ্যে হচ্ছে মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকে। এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল আমি দিয়ে দিলাম যেখানে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে। কিন্তু
আবার কোন কোন সেল আছে যেখানে ল্যাক মানে নিউক্লিয়াস থাকেই না, যেমন এরিথ্রোসাইট মানে ম্যামালের যে আরবিসি, এরিথ্রোসাইট অফ ম্যামাল অ্যান্ড সিভ টিউব, ফ্লোয়েমের মনে আছে ফ্লোয়েমের মধ্যে যে সিভ টিউব থাকে ওর মধ্যে কোনো কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে উড ইউ কনসিডার দিস সেলস অ্যাজ লিভিং? যেই সেলগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না তাদেরকে কি তুমি লিভিং বলবা? না বলবো। কেন বলবো? বিকজ দে আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, বিকজ দে আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, মানে ওদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়, অ্যাক্টিভ কথাটা আসছে না, কেমিক্যালি অ্যাক্টিভ, এ সি পি আই ভি, কেমিক্যালি মেটাবলিক্যালি অ্যাক্টিভ, সেই জন্য ওগুলোকে লিভিংই বলবে। যদিও এরিথ্রোসাইটের মেটাবলিক্যালি অ্যাক্টিভিটিটা বেশি দিন থাকে না। তোমার এরিথ্রোসাইট আর আরবিসির লাইফ স্প্যান কতদিন? তোমার হচ্ছে 120 ডেজ। এবার ভিতরে কি আছে, একদম ভিতরে কি আছে দেখো, এখান থেকে দেখে নাও। নিউক্লিওপ্লাজম আছে যার মধ্যে নিউক্লিওলাস থাকে আর ক্রোমাটিন থাকে। নিউক্লিওলাস আর নিউক্লিওলাই, প্লুরালে নিউক্লিওলাই, ওটা নিউক্লিওপ্লাজমের ওটার ওটার নিউক্লিওপ্লাজমের সাথেই কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস থাকে। ওটা কি দিয়ে তৈরি আমি অলরেডি বলে দিয়েছি, তোমার রাইবোপ্রোটিন, তারপরে হচ্ছে রাইবোজোমাল ডিএনএ, রাইবোজোমাল আরএনএ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রাইবোজোমাল আরএনএ তৈরি করার জায়গা, মানে মোট কথা রাইবোজোম তৈরি হয় নিউক্লিওলাসের মধ্যে। যেই সেলগুলো বেশি প্রোটিন সিনথেসিস করে তাদের নিউক্লিয়াস গুলো লার্জ হয় আর নাম্বারেও অনেক বেশি হতে পারে, মানে একটা নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো নিউক্লিওলাস, যেই সেলগুলো বেশি প্রোটিন তৈরি করে শুধু তাদের মধ্যেই নিউক্লিওলাস, এখান থেকে এত অবধি। হয়ে গেছে তো? দাঁড়াও। আচ্ছা, তারপরে চলে আসছে হচ্ছে, কিন্তু যখন একটা সেল কিন্তু যখন একটা সেল তোমার সেল ডিভিশন করছে, ইন্টারফেস পার করে চলে আসছে, তখন এই যে বাট ডিফারেন্ট ডিউরিং ডিফারেন্ট স্টেজেস অফ সেল ডিভিশন, তখন ওই 2 মিটার লং ডিএনএটা ক্রোমোজোম হয়ে যায়। ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি, কিছু বেসিক প্রোটিন যেগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, কিছু নন হিস্টোন প্রোটিন আর একটু আরএনএ দিয়ে তৈরি, দিয়ে আমাদের ক্রোমোজোম গুলো। কত মিটার লং বললাম আমাদের ডিএনএ? 2 মিটার লং। তো 2 মিটার লং ডিএনএ ডিভাইড হয়ে কতগুলো ক্রোমোজোম বানাবে? 46, 23 পেয়ার্স। এখান থেকে এত অবধি হচ্ছে ক্রোমোজোমের মধ্যে কি থাকে। এবার ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের একটা প্রাইমারি কনস্ট্রিকশন থাকে যেটার নাম কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা ডিস্ক শেপ স্ট্রাকচার থাকে যেটার নাম কি? কাইনেটোকোর। কাইনেটোকোরের জায়গাতে, এই যে কাইনেটোকোরের জায়গাতেই কিন্তু স্পিন্ডল ফাইবার এসে লাগবে, যেটা সেল ডিভিশনের সময় দুটো সিস্টার ক্রোমাটিডকে আলাদা করে দেবে। তো এই সেন্ট্রোমিয়ারের মধ্যেই কিন্তু সিস্টার ক্রোমাটিড গুলো, এই যে টু ক্রোমাটিডস অফ ক্রোমোসোমস হোল্ডস টুগেদার, মানে এই যে সেন্ট্রোমিয়ার যদি এটা হয়, এই যে এই জায়গাটাতে এই যে দুটো সিস্টার ক্রোমাটিড লেগে আছে বেসড অন দা। আচ্ছা, এবার দেখো পজিশনের উপরে বেস করে ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে বেস করে ক্রোমোজোম 4 রকমের হয়। এখানে আরেক ধরনের ক্রোমোজোম ড্র করা নেই, ওটা আমি বলে দিই। যদি সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে থাকে তাহলে বলে মেটাসেন্ট্রিক। যদি সেন্টার থেকে একটু দূরে থাকে তাহলে বলে সাবমেটাসেন্ট্রিক। যদি অনেকটা দূরে থাকে তাহলে বলে অ্যাক্রোসেন্ট্রিক। এই যে এই দুটোই অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। আর যদি একদম টার্মিনালে থাকে তাহলে বলা হয় টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। তো যদি মেটাসেন্ট্রিক হয় তাহলে দুটো ক্রোমাটিড সেম সেম লেন্থের হবে। যদি সাবমেটাসেন্ট্রিক হয় তাহলে একটা ক্রোমাটিড বড় একটা ছোট। অ্যাক্রোসেন্ট্রিক হলে একটা খুবই বড় একটা খুবই ছোট। আর যদি টেলোসেন্ট্রিক হয় তাহলে তো একটাই থাকবে। না, আরেকটা ক্রোমাটিড আরেকটা ওই যে উপরে থাকে না, এটা একদম টার্মিনাল।
সেল ডিভিশন, সেল ডিভিশন হওয়ার সময় এক টেলোসেন্ট্রিক ক্রোমোজোম শুধু একদিকেই যায়। তাহলে বেসড অন দা পজিশন আমি বলে দিলাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। হলো? দাঁড়াও, কোন কোন এই যে এই ক্রোমোজোমটা যেমন দেখতে পাচ্ছো এখানে দেখো, প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও, প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও আর একটা কনস্ট্রিকশন দেখতে পাওয়া যাচ্ছে, এটার লেবেলিংটা ভুল দেওয়া আছে, এইটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। তাহলে এদের এক্সটেন্ডেড পার্টটাকে বলে স্যাটেলাইট, আর এই ক্রোমোজোম গুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম। এখানে কি থাকে যেন বললাম, একটা প্রোটিন থাকে, এটার নাম কি বললাম, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেটা নতুন সেলের মধ্যে নিউক্লিওলাস কে বানাবো। হ্যাঁ, তো এই স্যাটেলাইট ক্রোমোজোমও আমি বলে দিলাম। ঠিক আছে, লাস্ট পার্ট হচ্ছে সেলের মধ্যে কিছু কিছু জিনিস এমনি ফ্রিলি ভেসে বেড়ায়, যেমন এনজাইম, এগুলোকে বলা হয় মাইক্রো বডিজ। আর এদের কিন্তু কোনো মেমব্রেন থাকে না, সরি মেমব্রেন থাকে, দেখো মেনি মেমব্রেন বাউন্ড মাইনিউট ভেসিকলস কল্ড মাইক্রো বডিজ দ্যাট কন্টেইন ভেরিয়াস এনজাইমস আর প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস।